মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সদর দপ্তরে আগামী 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিও অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ডক্টর ইউনূস এবং রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি বিশ্ব কৃতজ্ঞ। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে। আগামী 25 আগস্ট রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে স্টেক হোল্ডার সংলাপে অংশ নিতে অ্যান্ড্রুজ বাংলাদেশ সফর করছেন। প্রধান উপদেষ্টা ওই সংলাপের উদ্বোধন করবেন। নির্বাচন যথাসময়ে না হয়ে বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করার অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন। জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন জাহিদ হোসেন। বলেন, স্বৈরাচারকে ঠেকানোর জন্য সকলকে মাঠে থাকতে হবে। জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহের বলেছেন, নির্বাচনী সংস্কার নিয়ে গড়িমসি করা হলে মানুষের মধ্যে নির্বাচনী সংশয় তৈরি হবে। তিনি বলেন, এই নির্বাচন অবশ্যই সংস্কারের ভিত্তিতে হতে হবে, কারণ যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। কুমিল্লার ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা চাই একটি অর্থবহ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা যে সংস্কার করেছি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো, এবং সংস্কারে আমরা অনেকটি বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। দর্শক, এবার ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট 509 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে 462 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে 402 জন ছাত্র এবং 60 জন ছাত্রী। অপরদিকে 47 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে ডাকসু নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী হল সংসদে 1109 জন প্রার্থীর মধ্যে 1108 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। মাত্র একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী 23 আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসুতে সহসভাপতি ভিপি পদে 48 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে 28 জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। এদিকে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের আচরণবিধি জারি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, ডাকসু নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাতিল ও আচরণবিধি জারির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাইদ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ক্যাম্পাসে জমে উঠেছে শিক্ষার্থীদের পদচারণা। আপনাকে জানাতে চাই যে 25
25 আগস্ট পর্যন্ত কিন্তু কোনো প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন না, তবে 26 আগস্ট থেকে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন। এদিকে আপনি জানেন যে মোট 47 জন প্রার্থীরা কিন্তু স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার রাতে হওয়া সংসদ নির্বাচনের ডাকসু হওয়া সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক তালিকা প্রকাশ করেন। তারা কিন্তু জানিয়েছে এই 47 জনের প্রার্থীদের স্থগিত করা হয়েছে। তারা আপিল করে বাছাই করে দেখা হবে, শনিবার পর্যন্ত তারা আপিল করার সুযোগ পাবেন। তবে ডাকসু হওয়া সংসদ নির্বাচনের আচরণবিধি জারি করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা পক্ষকে উপহার বিতরণ, আপ্যায়ন, আর্থিক সহায়তা বা সেবামূলক কাজে অংশগ্রহণ থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আজকে জুমাবার প্রার্থীরা কিন্তু বিভিন্ন হলে গিয়েছেন, নামাজ আদায় করেছেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন। এদিকে 71 হলে শিবিরের যে বিপি প্রার্থী সাহেব কালাম তিনি কিন্তু এখানে নামাজ আদায় করেছেন এবং তিনি ওখানে কুশল বিনিময় করতেছেন। এদিকে আমরা যেটা জানতে পেরেছি, ভোটাররা যেটা জানিয়েছেন, তারা চাচ্ছেন যে নির্বাচনে এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন যারা মূলত হলগুলোতে যে খাবার সমস্যা বা খাবার সংকট এবং শিক্ষার্থীদের যে লেখাপড়ার যে পরিবেশ নিশ্চিত করতে পারবেন বা এরকম আশ্বাস যারা দেবেন তাদেরকে তারা নির্বাচিত করবেন। এদিকে সব কিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ভোট গ্রহণ হবে। এদিকে প্রার্থীরা তারা বিভিন্ন ধরনের প্রত্যাশা ব্যক্ত করছেন যে তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন এবং সংকট সমাধান করবেন, এরকম আশ্বস্ত করছেন শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের। যে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচন প্রসঙ্গে এই মুহূর্তে খবর জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। বন্দরনগরী নারায়ণগঞ্জে দিন কয়েক বেড়েই চলেছে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এর ফলে মারাত্মক হুমকির মুখে রয়েছে যুব সমাজ। স্থানীয়রা বলছেন, একটি ভয়হীন ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা, তারা কেন যেন তেন উদাসীন হয়েছেন। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে সাম্প্রতিককালে মাদকের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ব্যাংকলিনী এলাকায়। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা বন্দরনগরীর ব্যাপারী রেল স্টেশন, জোরপুর ও তোক্কার মাঠ এলাকাতে। মাদক কারবারের ভয়াল ছোবল আছড়ে পড়েছে 23, 24 ও 25 নম্বর ওয়ার্ড ও দেউলিচোড়াপাড়া এলাকার লক্ষণখোলাতেও। এছাড়াও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জুড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে থেমে নেই চুরি ছিনতাইও। স্থানীয়রা বলছেন, একটি ভয়হীন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের নেই কোনো নজরদারি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। মাদকের করাল গ্রাসে যুবকদের পাশাপাশি সবচেয়ে বেশি শিকার হচ্ছে তরুণ সমাজ, যার খেসারত দিতে হচ্ছে ভুক্তভোগী পরিবারের অনেকেরই। কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, যত অপরাধ, সব অপরাধের কেন্দ্র হচ্ছে মাদক। সবাই বলছেন, নারায়ণগঞ্জে চুরি ছিনতাই সাধারণ মানুষের কাছে এখন যেন নিত্যদিনের সঙ্গী। এর প্রতিকারে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের নেই কোনো যথাযথ পদক্ষেপ। খুব দ্রুত এটার একটা সমাধান হোক। তারা জানান, কর্তৃপক্ষের যথাযথ নজরদারি আর উদাসীন মনোভাবের কারণে নারায়ণগঞ্জে দিনকে দিন বেড়েই চলেছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবাই মিলে যদি মাদককে নির্মূল করতে চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদককে আমরা নির্মূল করতে পারবো। আর তাই মাদক নির্মূল সহ চুরি ছিনতাই রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম। ওয়ার্ডে বা প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা তালিকা করছি, আমরা খুব শীঘ্রই একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করব। আর মাদক প্রতিরোধে আগের মতোই অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে সাম্প্রতিককালে বহু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন। 6 শতাধিকের
অভিযান পরিচালনা করি। তার মধ্যে আমরা 203টি মামলা রুজু করি এবং তার এগেনিস্টে আমরা 213 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু তাই নয়, সমাজে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমাদের তরফ থেকে আমরা তাদেরকে জানিয়েছি যে সমস্ত স্পটগুলোতে বিশেষ করে ভোরের দিকে এই ছিনতাইগুলো বেশি হয়, হুঁশিয়ারি সমিতির তাদের কিছু আমাদের কাছে কিছু কমপ্লেন ছিল, সেই জন্য আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি। আর শহর কেন্দ্রিক যেগুলো হয় সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। রাজধানী বাজারে কয়েকদিন ধরে বেড়েই চলেছে সবজির দাম। 80 থেকে 100 টাকার ঘরে আটকে আছে সব সবজি। লাগামহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। সাধারণ মানুষ বলছেন বাজার মনিটরিং এর অভাবে এমন অবস্থা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গেল কদিনের টানা বৃষ্টিতে গত সপ্তাহের চেয়ে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। তবে কাঁচামরিচের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কাঁচা বাজারের দাম একটু বাড়ছে, আমাদের সাধারণ লোকের লাগে একটু কষ্ট হইতেছে। আমরা চাই যে সরকার যদি একটু ভালো করে মনিটর করে তাহলে একটু হয়তো বাজারের দামটা কমবে। সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, দেখতে হবে জিনিসগুলো, যে যেন সাধারণভাবে বাঁচতে পারে, খাইতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। 80 টাকা 100 টাকার নিচে কোনো এখন বর্তমানে সবজি নেই। সস্তা থাকলে আলু আর পেঁপেটাই আছে 30 টাকা, আর পেঁপে 30 টাকা, আর কোনো সস্তা সবজি নেই। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। চান্দা মাছ বেচতেছি 1200 টাকা কেজি, বাইলা মাছ বেচতেছি 1000 টাকা 1100 টাকা। রুই নল হচ্ছে 260 80। বিভিন্ন জায়গাতে মাল কম আসতেছে, তো এর লেগে মানে মাল দামটা বেশি। মাংসের দাম তো অনেক কম, 750 টাকা। গরুর দাম অনেক কমছে। তো ডিম, পেঁয়াজ, আদা, ডালের দাম আগের মতো থাকলেও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। আদা এখন 240 টাকা কেজি, আর রসুন হলো 160 টাকা কেজি। হাঁসি ডিম হইল 250, মুরগি ডিম হইল 220, ব্রয়লার মুরগি 190 টাকা কেজি, আর সোনালী 320, লাল মুরগি হলো 340। দাম বাড়ছে আগে থেকে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বাজার নিয়মিত মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে দাবি ক্রেতাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাব্রিজ উচ্ছ্বাস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল 10 দিনের ভাঙনে বিলীন হয়েছে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম বজ্রনাথপুর সহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। রাতে নিন আসে না, ঘুম আসে না। সেতুটা ভাঙতে ভাঙতে একদম বাইরে করতেছে, একটা চাপড় রয়েছে, গাড়ি ইত্যাদি আছে সম্পর্ক মাধ্যমে। একটা কল ছিল, এবার পানি খাওয়া, সে কল পড়ে গেছে। রাস্তা ছিল, রাস্তা পড়ে গেছে। আমরা খুব বিপজ্জনক। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। 30-40টা ঘর ছিল, সবাই পালিয়ে গেছে। এখন বর্তমানে যারা আছে তারা অনেক দরিদ্র পরিবার বললেই চলে। তারা আসলে কোথায় যাবে, এরকম কোনো জায়গা নাই, অসহায়ের মতো আছে। যে আপনারাও দেখলেন আশেপাশে বাড়িঘরগুলা কিরকম অবস্থায় আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আপাতত যে সমস্ত এলাকায় খুব বেশি ভাঙন এবং বাড়ি ঘর একেবারে রাস্তা ভেঙে যাচ্ছে, এরকম যে একটা পয়েন্টে আমরা এমার্জেন্সি কাজ করবো এবং পারমিশনের জন্য আমরা চেষ্টা করতে চাই। পারমিশন প্রদর্শনের জন্য আমরা একটা ডিপিপি তৈরি করতেছি। প্রজেক্ট পাস হলে পরে তখন এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা ও পূর্ণভবা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দেয় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের। তাই হতাশ হয়ে পড়েছেন জেলে ও মৎস্য আড়তদার। মৎস্য বিভাগ বলছেন মেঘনা তেঁতুলিয়ায় ডুবোচরের কারণে ইলিশের মাইগ্রেট
অনেকটা কম, তবে কিছু দিনের মধ্যে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে, ঘুরে দাঁড়াতে পারবেন জেলে আড়তদাররা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও ইলিশের কাঙ্ক্ষিত দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলে পরিবার ও আড়তদাররা। মাছঘাটগুলিতে ঘুরে দেখা গেছে নদীতে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, তাই একরকম হতাশ হয়ে ফিরছেন জেলেরা। নদীতে মাছ শিকার বন্ধ থাকার সময় প্রায় সরকারি সহায়তা অপ্রতুল বলছেন জেলেরা। তার উপর এনজিওর কিস্তি আর দাদন সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়ছেন মৎস্যজীবীরা। নদীতে কোনো মাছ নাই, আমরা না খেয়ে মরতেছি, কিস্তি দিতে পারতেছি না। ট্রলার খরচা যায় কমসে কম 2000-3000 টাকা, কিন্তু মাছ পাই 300 টাকা 400 টাকা। আমরা নদীতে যে মাছ পাই এই মাছে আমাকে কোনো পোষায় না। মনে করেন যে জো আইলে কাঁড়াল আইলে আর কি 2-4টা পায়, আর কাঁড়াল না হইলে যাইলে মাছ কম হয় আর কি। একই কারণে বিপাকে আড়তদাররাও। পর্যাপ্ত মাছ না ওঠায় মিলছে না জেলেদের সঙ্গে হিসেব নিকেশ, যার প্রভাব পড়ছে ক্রেতাদের উপর। ধার দেনা করে ব্যাংকের থেকে টাকা নিয়ে এবং ঢাকা আড়ত থেকে টাকা না জেলেদের মাছ কিনে দিছি, কিন্তু এখন কোনো মাছ নাই বলেই চলে। দুইটা একটা যা আছে অনেক দাম। 5000 টাকার মাছ কিনছি, তো এ বেশি কি বসবো আর কি ব্যবসা হইব আর কি খাবো আমরা। মাছ মোটামুটি জায়গায় দাম খুব চড়া, কিন্তু আমরা সাধারণ মানুষ কিনতে খুব হিমশিম ফেটে যায়। আমরা একটা জিনিস আশা করছিলাম যে মানে ভাদ্র আশ্বিন মাস হইলে আমাকে পিছলে গাত্তি গুত্তি পূরণ হইব, কিন্তু তাও দেই একই অবস্থা। মৎস্য বিভাগের কর্মকর্তা বলছেন সাগর মোহনায় কিছু ইলিশ পাওয়া যাচ্ছে, তবে মেঘনা এবং তেঁতুলিয়ায় আমাবস্যার সময় শুরু হলে ইলিশ শিকার করতে পারবে জেলেরা। পানির ঘনত্বটা কমবে, পাশাপাশি স্রোত একটু কমবে, পাশাপাশি নদী একটু সবুজাভ আকার ধারণ করবে, তখন কিন্তু ইলিশ মাছ আমাদের নদীতে মাইগ্রেট করবে এবং সেটা হয়তো এই যে আগামী 2-3 দিন পর অমাবস্যা শুরু হবে, আশা করছি অমাবস্যা গনে তারা নদীতে ইলিশ মাছটা ভালো পাবে। সচেতন মহল মনে করছেন ঋতু পরিবর্তনের কারণে ইলিশ নদীতে আসার সময় পরিবর্তিত হয়েছে। বিষয়টি ভেবে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। মাদারীপুরের কালকিনিতে সম্প্রতি বেড়ে চলেছে চুরি ছিনতাইয়ের ঘটনা। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অহরহ চুরি হচ্ছে। স্থানীয়রা বলছেন বখাটেদের নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আর পুলিশ বলছে চুরি ছিনতাই ঠেকাতে নিয়মিত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতিদিনই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দিনে কিংবা রাতে চুরি ছিনতাই হওয়ার কারণে অনেকে বাড়িঘর ছেড়ে যেতেও ভয় পাচ্ছেন। বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থানে তালা ভেঙে কৌশলে মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটছে। এতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। কিছুদিন আগে আমাদের চাতাল থেকে 26 মণ ধান চুরি হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আমরা এই যে পরের থেকে ঋণ আনি, ঋণ কি করে দেব এবং আমরা এইভাবে কিভাবে চলবো? আমার 2টা ভ্যান নিয়ে গেছে, ডিউটি অফিসারের কাছে গেছি, থানায় যাওয়ার পরে সে আমার জিটি নিয়ে নেয়। অনেকক্ষণ পরে বলে আপনি ভ্যান আমি যা খোঁজেন। এভাবে হইলে আমি থানায় যাই, আমি কোনো সাহায্য পাইনি। আমি গেছি হসপিটাল যাওয়ার পর ভ্যান নিছি, ইমার্জেন্সি সামনে থইছি, নিয়ে আমার নাতি পানিতে পারছে, খেয়ে নিয়ে গেছি। আইয়া দেখি আমার ভ্যানটা নাই, 10 মিনিট 15 মিনিট রয়েছে। মামলা কিংবা অভিযোগ করার পরও অপরাধী ধরা না পড়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। মেইন ঘরের দরজার তালা এটা ভাঙ্গা পরে আমি ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পরে দেখছি যে আমার আলমারি এটা ভাঙ্গা। আলমারি ভাঙ্গা আমার ঘর থেকে 9 ভরি স্বর্ণ নিছে, আর 22 থেকে 25,000 টাকা ছিল, এটা নিয়ে গেছে। তো 1 বছরের মধ্যে কালকিনিতে আমার বাসায় 2বার চুরি হয়েছে। এর আগে আমরা জিডি করছি, কিন্তু পুলিশ আসছে, কিন্তু সেই চোরের কোনো মালামাল উদ্ধার হয় নাই। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে তারা চোর চক্রকে শনাক্ত করতে এবং চুরি ঠেকাতে নিয়মিত এলাকায় টহল দিচ্ছে। আমার দিনে 2টি মোবাইল পার্টি এবং রাত্রে 2টি মোবাইল পার্টি বের হয়। যেহেতু চুরি ছিনতাইয়ের কিছুটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে, এই লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমি মোবাইল এবং টহল টিম আরো 2টা বৃদ্ধি করেছি, যাতে এই চুরি ছিনতাইগুলো খুব সহজেই প্রতিরোধ করা যায়। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশি তৎপরতা বাড়ানোর তাগিদ এলাকাবাসীর। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।